হ্যালো এভরিওয়ান। সো থ্রেডের এটা হচ্ছে গিয়ে 3 নম্বর ভিডিও। সো থ্রেডের উপরেই 3 নম্বর ভিডিওতে আমরা ডিসকাস করবো হচ্ছে গিয়ে লাইফ সাইকেল অফ এ থ্রেড নিয়ে। সো থ্রেডের লাইফ সাইকেল জিনিসটা বোঝার আগে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, তাইলে আসলে জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের বেসিক লাইফ সাইকেল কী? ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টের আমরা প্রথমে সকালে ঘুম থেকে উঠি, তারপর ফ্রেশ হই, ইউনিভার্সিটিতে যাই, ক্লাস করি, বাসায় আবার ব্যাক করি, ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করি, তারপর হয়তো বা একটু রিলস দেখি অথবা বন্ধুবান্ধবের সাথে বাইরে ঘুরতে যাই, তারপর আবার রাতে এসে শুয়ে পড়ি। সো এটা ছিল আমাদের বেসিক লাইফ সাইকেল, মানে একজন স্টুডেন্টের বেসিক লাইফ সাইকেল আর কি। সো থ্রেডের লাইফ সাইকেল জিনিসটা হচ্ছে যে একটা থ্রেড ক্রিয়েট করার পরে এই থ্রেডের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে এই পোর্শনটুকুতে একটা থ্রেড কি কি কাজ করতেছে অথবা এই থ্রেডের সাথে কি কি হইতেছে, এই জিনিসটাকে বলা হয় একটা থ্রেডের লাইফ সাইকেল। সো আমরা একটু যদি ক্লিয়ারলি, মানে যদি একদম লাইফ সাইকেলটা দেখে ফেলি, তাইলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো থ্রেডের লাইফ সাইকেল বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে কি একটা থ্রেড কীভাবে ক্রিয়েট হয়। সো একটা থ্রেড আমরা আসলে দুইভাবে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এই পোর্শনটুকু কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যায়। একটা থ্রেড আসলে আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। সো প্রথম যে ওয়েটা আছে সেটা হচ্ছে কি থ্রেড ক্লাসের মাধ্যমে আমরা একটা থ্রেড ক্রিয়েট করতে পারি। আর দ্বিতীয় যে ওয়েটা আছে সেটা হচ্ছে কি রানেবল ইন্টারফেসের মাধ্যমে আমরা একটা থ্রেড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো ইন্টারফেস জিনিসটা কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যদি না জানেন তাহলে ইন্টারফেস জিনিসটা একটু পড়াশোনা করে আসবেন, তাইলে ভালো হবে। বাট যদিও এখানে এই জিনিসটা এত ম্যান্ডেটরি না। সো দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, একটা থ্রেড আমরা কেমনি ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে কি থ্রেড ক্লাসের মাধ্যমে, একটা হচ্ছে কি রানেবল ইন্টারফেসের মাধ্যমে। বোঝা গেল? এখন এই যে থ্রেড ক্লাস, এই যে রানেবল ইন্টারফেস, এটা যদিও ইন্টারফেস, বাট এটা বেসিক্যালি কাজ করে হচ্ছে কি এই থ্রেড ক্লাসের হেল্প নিয়েই। ঠিক আছে? সো এই থ্রেড ক্লাসে অনেকগুলো প্রপার্টিস, আমরা সবাই জানি যে একটা ক্লাসে অনেকগুলো প্রপার্টিস থাকে, অনেকগুলো মেথড থাকে, অনেকগুলো ফাংশন থাকে, অনেকগুলো কনস্ট্রাক্টর থাকে। সো এই যে থ্রেড ক্লাস, এই থ্রেড ক্লাসের মধ্যেও অনেকগুলো প্রপার্টিস আছে, যেমন রান মেথড আছে, স্টার্ট মেথড আছে। সো এই জিনিসগুলো যখন আমরা লাইফ সাইকেল দেখবো থ্রেডের, তখন আমরা আরও বিস্তারিত জানবো। সো প্রথমে আমরা একটা থ্রেড দিয়ে আমরা এই থ্রেডের লাইফ সাইকেলটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা মাল্টিপল থ্রেড নিয়ে থ্রেডের লাইফ সাইকেলটা বোঝার চেষ্টা করব। সো প্রথমে ধরেন আমি থ্রেড ক্লাস ইউজ করে একটা T1 নামে একটা থ্রেড আমি ক্রিয়েট করে ফেলছি। ভালো কথা, T1 নামে একটা থ্রেড আমি ক্রিয়েট করে ফেলছি। সো যখনই আমি T1 নামক থ্রেডটা ক্রিয়েট করে ফেলবো, তখন এই থ্রেডের যে লাইফ সাইকেল, আমি কয়েকটা স্টেট লিখে রাখছি, প্রত্যেকটা মানে থ্রেডই এই স্টেটগুলোর মধ্য দিয়ে যায়। ঠিক আছে? সো এখানে কয়েকটা স্টেট আছে, এই যে এগুলো হচ্ছে একটা স্টেট থ্রেডের লাইফ সাইকেলের, থ্রেডের লাইফ সাইকেলের একটা স্টেট, নিউ স্টেট, রানেবল স্টেট, রানিং স্টেট, টার্মিনেটেড স্টেট, ওয়েটিং, ব্লকড এবং নন রানেবল। সো এগুলা প্রত্যেকটা কি আমি যখন মানে লাইফ সাইকেলটা বোঝাবো, তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ধরলাম যে আমি একটা থ্রেড ক্রিয়েট করছি T1 নামে। সো যখনই আমি একটা থ্রেড ক্রিয়েট করে ফেললাম T1 নামে, এই থ্রেডটা কই চলে আসবে? এই নিউ স্টেটে। তার মানে যখনই একটা থ্রেড ক্রিয়েট হয়, ধরেন আমি T2 নামে একটা থ্রেড ক্রিয়েট করছি, তাহলে T2টাও কই চলে আসবে? এইখানে। ঠিক আছে? তারপরে এইখানে একটা মেথড আছে থ্রেড ক্লাসের মধ্যে স্টার্ট নামে। ঠিক আছে? একটা স্টার্ট নামে একটা মেথড আছে। সো যখন আমি T1.start মেথডটাকে কল করব, তখন এটা অনেকটা কোডের মতো হয়ে যায়। যখন আমি T1.start মেথডটাকে কল করব, তখন এই T1টা কই চলে আসবে? T1টা চলে আসবে এই নিউ স্টেট থেকে রানেবল স্টেটে। ঠিক আছে? এখন স্টার্ট মানে কি? যে থ্রেডটাকে তুমি স্টার্ট করে দাও। সো থ্রেডটাকে যখন মানে কম্পাইলার যখন থ্রেডটাকে স্টার্ট করে দেয়, তখন থ্রেডটা নিউ স্টেট থেকে রানেবল স্টেটে চলে আসলো। ভালো কথা। তো রানেবল কথাটা মানে কি? রানেবল কথাটা মানে হচ্ছে কি যে থ্রেডটা এখন বর্তমানে রান হওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে? সো রানেবল স্টেটে চলে আসলো। তারপরে এই রানেবল স্টেটে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে গিয়ে CPU শিডিউলার। ঠিক আছে? সো CPU শিডিউলার নামে একটা জিনিস থাকে। আর এই CPU শিডিউলারের মধ্যে নাম শুনে কি বুঝতে পারতেছেন যে এই CPU শিডিউলার কোনো কিছু একটা শিডিউল করবে, রাইট? সো এই CPU শিডিউলের মধ্যে অনেকগুলো অ্যালগরিদম লেখা থাকে। এই অ্যালগরিদমগুলো কী করে জানেন? এই অ্যালগরিদমগুলো হেল্প করে CPU শিডিউলারকে। এখানে তো আমরা বেসিক্যালি একটা থ্রেড নিয়ে কাজ করতেছি, বাট এখানে তো আসলে একটা থ্রেড তো আর একটা নিয়ে কাজ হয় না, থ্রেড অনেকগুলো মাল্টিপল থ্রেড নিয়ে কাজ হয়। সো ধরেন যে এখানে 3টা থ্রেড আছে, তাইলে প্রথমে 3টা থ্রেড যখন ক্রিয়েট হইল, তখন নিউ স্টেটে 3টা থ্রেড আসবে। তারপরে এই নিউ স্টেট থেকে 3টা থ্রেড কই আসবে? এই রানেবল স্টেটে যখন স্টার্ট আমরা কল করব 3টা থ্রেডেই। তো
তো রানেবল স্টেটে চলে আসলো T1 T2 এবং T3, ইমাজিন করেন যে চলে আসলো। সো চলে আসার পরে এখন 3টা থ্রেড এখানে চলে আসছে। এখন সিপিইউ শিডিউলার চিন্তা করবে এই 3টা থ্রেডের মধ্যে আমি কোনটাকে আগে এই রানিং স্টেটে পাঠাবো, কারণ এই রানিং স্টেটের মধ্যে এট এ টাইম একটা থ্রেডই আসতে পারে। এই এট এ টাইম যে একটা থ্রেড এক্সিকিউট হয়, এই জিনিসটা আমরা থিওরি যখন পড়ছিলাম তখনও আমরা দেখছি যে এট এ টাইম একটা থ্রেডই রান হইতে পারে, আর বাকিগুলো তখন পজ থাকবে। এই জন্য এই যে ওয়েটিং অথবা নন রানেবল এগুলো আছে আর কি। সো এই সিপিইউ শিডিউলার ফিক্স করে যে এখন কোন থ্রেডটা আসবে। সো আমাদের এখানে যেহেতু আমরা প্রথম এক্সাম্পলের T1 মাত্র একটা থ্রেড নিয়েই কাজ করতেছি, সো ধরে নিলাম যে সিপিইউ শিডিউলার আর কোনো মানে শিডিউল করার কোনো চিন্তাই করবে না, ডিরেক্টলি T1টাকে এই রানিং স্টেটে পাঠিয়ে দেবে। সো T1 চলে আসলো এই রানিং স্টেটে, ভালো কথা। এখন এই T1 রানিং স্টেটে আসার পরে কী হয় যে T1-এর যত কাজ আছে এই সবগুলো কাজ ঠিকঠাক মতো এক্সিকিউট হয়। এই স্টেটের কথা আমরা পরে আসি যখন আমরা মাল্টিপল থ্রেড নিয়ে যখন কথা বলবো আর কি। সো এই রানিং স্টেটে এসে T1-এর টোটাল কাজ শেষ হবে। T1-এর টোটাল কাজ শেষ হলে T1 কই যাবে, এখন T1-এর টোটাল সব কাজ শেষ। সো T1টা চলে আসবে এই টার্মিনেট স্টেটে। সো আশা করি সিঙ্গেল থ্রেডের জন্য থ্রেড কেমনে কাজ করে এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। সো এরপরে আমরা আসি যে সিঙ্গেল থ্রেড তো বুঝে ফেললাম, এখন ধরেন যে একটা থ্রেড নিয়ে তো আর কোনো প্রসেসই কাজ করে না, সো অনেকগুলো থ্রেড নিয়ে কাজ করে। সো অনেকগুলো থ্রেডের মধ্যে ধরলাম যে আমি প্রথমে T1 আছে, T2 আছে আর T3 আছে, 3টা থ্রেড আমি থ্রেড ক্লাস ইউজ করে আমি ক্রিয়েট করছি, অথবা রানেবল ইন্টারফেস ইউজ করে আমি 3টা থ্রেড ক্রিয়েট করছি। প্রথমটার নাম T1, সেকেন্ডটার নাম T2 এবং থার্ডটার নাম হচ্ছে কি T3। এবং আমি 3টাতেই স্টার্ট যে মেথড আছে থ্রেড ক্লাসের মধ্যে, এই 3টাতেই আমি স্টার্ট মেথডটাকে কল করছি। সো যখনই আমি 3টা থ্রেড আমি ক্রিয়েট করবো, এখনও কিন্তু স্টার্ট মেথডকে আমি কল করি না। যখন T1, T2 এবং T3 আমি ক্রিয়েট করছি, তখনই T1, T2 এবং T3 চলে আসবে কই, নিউ স্টেটে। ভালো কথা আসলো। এখন নিউ স্টেটে আসার পরে যে জিনিসটা হবে, আমি এখন T1 ডট স্টার্ট কল করলাম, তাহলে T1টা কই চলে আসবে, রানে বলে। এখনও কিন্তু আমি T2 ডট স্টার্ট কল করি নাই, ঠিক আছে। এখন আমি কল করলাম T2 ডট স্টার্ট। এখন এই T2 ডট স্টার্ট কল করার পরে T2 কই চলে আসবে, এইখানে। লক্ষ্য করিয়েন কিন্তু আমি স্টার্ট কল করার পরেই কিন্তু রানে বলে আসবে। স্টার্ট যদি আমি কল না করি তাহলে কিন্তু এটা রানে বলে আসবে না, ঠিক আছে। তারপরে আমি কল করলাম T3 ডট স্টার্ট। সো আমি যখন T3 ডট স্টার্ট কল করে ফেলছি, তখন এটা রান হওয়ার জন্য প্রস্তুত, এটা চলে আসবে কই, রানেবল স্টেটে, ঠিক আছে। এটা চলে আসলো, এটাও চলে আসলো, এটাও চলে আসলো, ভালো কথা। এখন সিপিইউ শিডিউলার দেখবে এই রানেবল স্টেটের মধ্যে যে সিপিইউ শিডিউলার আছে, এখন সে বেচারা দেখবে আচ্ছা এখানে তো আগে একটা স্টেট ছিল, কিন্তু এখন তো 3টা স্টেট চলে আসছে, এখন কাদেরকে আমি সামনে পাঠাই। সো এইখানে এইটা কাজটা করার জন্য কয়েকটা অ্যালগরিদম থাকবে, ঠিক আছে। সো এই অ্যালগরিদমগুলো আমাদের না জানলেও চলবে যে কেমনে সিপিইউ শিডিউলার বেসিক্যালি কাজ করে। সো আমরা ধরে নিলাম যে সিপিইউ শিডিউলার ফিফো আকারে কাজ করবে, যে প্রথমে যে আসছে তাকেই সার্ভিস দেবে, মানে কিউ মেনটেন করবে আর কি, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে যে আসবে তাকেই প্রথমে বের করে রানিংয়ে পাঠাবে। সো প্রথমে কি আসছিল, T1 আসছিল, এখন যদি প্রথমে T2 আসতো তাহলে T2কে পাঠাইতো। সো আমাদের ক্ষেত্রে যেহেতু প্রথমে T1 আসছে, সো T1কে প্রথমে রানিং স্টেটে পাঠাবে। সো T1 চলে আসলো রানিং স্টেটে। সো এখন T1 রানিং স্টেটে আসার পরে এখন একটা জিনিস দেখি যে T1 রানিং স্টেটে চলে আসলো, ধরলাম যে T1-এর সব কাজ শেষ হয়ে গেল, তাইলে কি T2 টোটালি অফ, T3 টোটালি অফ। এখন আমরা ওই যে VLC মিডিয়ার প্লেয়ারের কথা বলছিলাম না, তো VLC মিডিয়া প্লেয়ারে কি হয়, একসাথে অডিও চলে, ভিডিও চলে, সাবটাইটেল চলে, তাহলে 3টা কাজই একসাথে চলতেছে। কোনোটার জন্য কি কোনোটা টোটালি অফ হয়ে আছে না। যদি অফ হয়ে যদি থাকতো তাহলে দেখা যেত যে খালি অডিও প্লে হইতেছে আর ভিডিও পজ, অথবা সাবটাইটেলই প্লে হইতেছে, অডিও পজ, এরকমই তো হইতো। সো তার মানে কি 3টা জিনিসই একই সাথে চলতেছে, অডিও প্লে হইতেছে একসাথে, অডিও ভিডিও সাবটাইটেল 3টেই একসাথে চলতেছে। সেই কারণেই তো আমরা একটা স্মুথ প্লেব্যাক পাই, অথবা একসাথে আমরা যখন অডিওটা আসে তখন সাবটাইটেলও আসে সেই অডিওর, নাইলেও তো এই জিনিসটা হইতো না। তার মানে কি এই যে 3টা যে আলাদা আলাদা থ্রেড, এই 3টা থ্রেডকেই একসাথে প্যারালালি কাজ করাইতে হবে, ঠিক আছে। সো এই 3টা থ্রেডের যে প্যারালালি কাজ করার কনসেপ্ট, এখান থেকেই আসে হচ্ছে কি এই নন রানেবল অথবা ওয়েটিং অথবা ব্লক স্টেট, ঠিক আছে। সো এই জিনিসটা এখন কেমনে কাজ করে আমি যদি একটু বলি, ধরেন T1টা এই রানিং স্টেটে আসলো। সো এই T1টা রানিং স্টেটে আসার পরে কি হবে, এই T1টা কাজ করবে ধরেন 500 মিলি সেকেন্ডের জন্য, অথবা T1টা ধরেন 1 সেকেন্ডের জন্য কাজ করলো, ঠিক আছে। দেখা যায়, হ্যাঁ দেখা যায়। সো T1টা ধরেন 1 সেকেন্ডের জন্য কাজ করলো।
সো এই 1 সেকেন্ড T1টারে কাজ করানোর পরে T2 কিন্তু এখনও রানেবলে রয়ে গেছে, T2 কিন্তু এখনও এই রানিংয়ে আসে নাই। T1টাকে আমরা পাঠিয়ে দিব কই, T1টাকে পাঠিয়ে দিব এইখানে। সো T1টা এখানে চলে গেল, ভালো কথা, T1টা চলে গেল এবং T1টা এখানে গিয়ে যেহেতু এটা একটা ওয়েটিং ফেজ, সো এখানে কিছু সময়ের জন্য T1টা ওয়েট করবে। সো এই যে কত সময়ের জন্য ওয়েট করবে এটাও আমরা ফিক্স করে দিব। সো ধরলাম এখানে T1টা গিয়ে 500 মিলি সেকেন্ডের জন্য এই T1টা গিয়ে এখানে ওয়েট করবে, তারপরে আবার T1টা আবার এই রানেবলে আসবে। আচ্ছা ধরেন আগে আমরা এক্সপ্লেন করি, তারপরে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো আসলো, এখন কিন্তু রানিং খালি, কিন্তু একটা জিনিস, এই রানিং কখনো খালি থাকতে পারবে না। সো যখনই সিপিইউ শিডিউলার দেখবে যে এই রানিং স্টেটটা খালি, মানে T1কে তো আমরা 1 সেকেন্ড কাজ করে এখানে মানে পাঠিয়ে দিছি। সো T1টা এখানে গিয়ে কত সময় ওয়েট করবে, 500 মিলি সেকেন্ড যাবত ওয়েট করবে। সো 500 মিলি সেকেন্ড যাবত যখন T1টা এখানে ওয়েট করতেছে, মানে এখানে চলে যাওয়ার পরেই তো রানিং খালি, তখন সিপিইউ শিডিউলার কী করবে, এই T2কে পাঠিয়ে দিবে এখানে। সো T2 এখানে চলে আসলো। সো T2 এখানে চলে আসার পরে কী হবে, T2ও সেম 1 সেকেন্ডের জন্য কাজ করবে। সো T2 এর 1 সেকেন্ডের কাজ শেষ হইলো, T2 এর 1 সেকেন্ডের কাজ শেষ হওয়ার পরে কী হবে, T2 এখানে চলে আসবে, চলে আসা T2 আবার 500 মিলি সেকেন্ডের জন্য এখানে পজ হয়ে থাকবে। সো আবার রানিং স্টেট খালি হয়ে গেল। সো রানিং স্টেট যখন আবার সিপিইউ শিডিউলার দেখবে রানিং স্টেট খালি, সো T3 এখানে চলে আসবে। সো T3 এখানে আইসা দেখবে মানে রানিং স্টেটে চলে আসবে। সো রানিং স্টেটে আইসা T3 আবার 1 সেকেন্ডের জন্য কাজ করবে, কাজ করে T3 যাবে কই, T3 চলে যাবে এই আবার ওয়েটিং অথবা নন রানে বলে। সো গিয়ে কি হবে, আমি আমার জায়গা নেই এই জন্য আমি বাইরে লিখছি। সো 500 মিলি সেকেন্ডের জন্য এখানে আবার ওয়েট করবে। এখন দেখেন রানিংটা কিন্তু এখন টোটালি খালি, কিন্তু বাই দ্যাট টাইম জিনিসটা কি হয়েছে যে T1 যখন এইখানে মানে এই রানিং স্টেটে 1 সেকেন্ডের জন্য কাজ করে, যখন এখানে 500 মিলি সেকেন্ডের জন্য গেছিলো, T2 এখানে এসে 1 সেকেন্ডের জন্য কাজ করছে। সো T2 যখন এসে এখানে 1 সেকেন্ডের জন্য কাজ করছে, T1 এর 500 মিলি সেকেন্ড ওয়েটিং ফেজ কিন্তু শেষ। তখন T1টা কী করবে, T1টা আবার চলে আসবে এই রানে বলে, ঠিক আছে। সো T1টা এই রানে বলে চলে আসলো, তার তো 500 মিলি সেকেন্ড ওয়েটিং ফেজ শেষ, সো রানে বলে চলে আসলো। আর বাই দ্যাট টাইম T1 তার 1 সেকেন্ড কাজ শেষ করে এইখানে চলে গেছে, চলে গিয়ে 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করতেছে। সো যখন এখানে ওয়েট করলো তখন T3 কিন্তু এখানে চলে আসছিল। সো T3 আইসা কিন্তু 1 সেকেন্ডের জন্য কাজ করছিল, বাই দ্যাট টাইম কিন্তু T2 এর ওয়েটিং ফেজও শেষ, তার মানে T2ও কাজ শেষ করে কিন্তু এইখানে চলে আসছে আবার। সো T2 যখন আবার এখানে চলে আসছে, রানাবল কিন্তু এখন খালি না, ঠিক আছে। সো রানাবল থেকে আবার T1 চলে আসবে কই, এই রানিংয়ে আইসা আবার 1 সেকেন্ড কাজ করবে, 1 সেকেন্ড কাজ করে আবার যাবে এইখানে গিয়ে আবার ওয়েট করবে, ওয়েট করার পরে আবার মানে ওয়েট করার পরে আবার T2 আসবে, T2 এসে 1 সেকেন্ড কাজ করবে, আবার T2 যাবে এখানে গিয়ে পজ হবে, তারপর আবার এখানে আসবে T2, এরকম T1 T2 T3 টোটালটা হবে। ধরলাম যে T1 T2 T3 টোটালি 5 সেকেন্ড কাজ করলে তাদের থ্রেডের লাইফ সাইকেল শেষ, মানে থ্রেডের কাজ এখানে শেষ। সো এইরকম টোটালি 5 বার হবে, কারণ প্রত্যেকবারে 1 সেকেন্ড করে কাজ হইতেছে, এরকম টোটালি 5 বার হবে। 5 বার হইলে থ্রেডের টোটালি কাজ শেষ হয়ে গেল। ধরেন যে T1 এর কাজ শেষ হয়ে গেল, এখানে T1 এর কাজ শেষ হলে T1 কই আসবে, ডিরেক্টলি টার্মিনেটরে চলে আসবে, মানে সেটা আর ওয়েটিং ফেজে যাবে না। সো এরকম T1 T2 T3 টোটালি সবগুলো কাজ শেষ হবে এবং এরকম আর কি একটা থ্রেডের লাইফ সাইকেল শেষ হবে। সো এই জিনিসটা একটু হিবিজিবি হয়ে গেছে। এখন যদি আমি আরেকটু মানে আরেকবার যদি আমি ক্লিয়ারলি যদি জিনিসটা যদি বুঝাইতে চাই, তাহলে যে জিনিসটা হবে, প্রত্যেকটা থ্রেডের লাইফ সাইকেলে কি কয়টা স্টেট থাকে, টোটাল 5টা স্টেট থাকে। একটা হচ্ছে গিয়ে নিউ, তারপর হচ্ছে গিয়ে রানেবল, তারপর হচ্ছে গিয়ে রানিং, তারপরে হচ্ছে গিয়ে টার্মিনেটেড, ঠিক আছে, টার্মিনেটেড। আচ্ছা আমার লেখা এত খারাপ না, বাট আমি একটু খারাপ করে লিখতেছি আর কি। আর এই দুইটা স্টেটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে গিয়ে নন রানেবল, বোঝা গেলেই হয়েছে, বোঝা তো যায়, হ্যাঁ, নন রানেবল অথবা ওয়েটিং অথবা ব্লকড, আপনারা মানে যেটাই বলতে পারেন, এটা তো আরেকটা নাম, কোনো সমস্যা নাই। সো এগুলো হচ্ছে গিয়ে এক একটা স্টেট। সো প্রথম যখন T1 T2 এবং T3 ক্রিয়েট হয়, একটু সামারি করতেছি আর কি, তখন ক্রিয়েট হওয়ার সাথে সাথে এরা কই চলে আসে, নিউ স্টেটে। ভালো কথা, নিউ স্টেটে চলে আসলো তিনটেই থ্রেড। এখন যখন আমি T1 ডট স্টার্ট কল করব, T1 ডট স্টার্ট কল করার সাথে সাথে T1 কই চলে আসবে, এই রানেবলে চলে আসবে। তার মানে T1 রান হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি যদি T2 ডট স্টার্ট যদি কল না করি, তাহলে কিন্তু T2 ডট স্টার্ট এটা স্টার্ট হবে না।
ঠিক আছে। তো আমি যখনই টি2 ডট স্টার্ট কল করব তখনই কিন্তু এটা রানেবলে চলে আসবে, আর না হলে কিন্তু এটা রানেবলে আসবে না। গেল। এখন আমি একটা জিনিস বলতে আগে ভুলে গেছিলাম, এই যে টি1 ডট স্টার্ট যে জিনিসটা আছে, এই স্টার্ট মেথড কল করার পরে এই থ্রেড ক্লাসের মধ্যে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে গিয়ে রান মেথড। ঠিক আছে, যখনই আমি টি1 ডট স্টার্ট লিখি তখন থ্রেড ক্লাসের মধ্যে ইন্টারনালি এই রান মেথডটা কল হয়। এই রান মেথডটা কল হয়ে এটা নিউ স্টেট থেকে, থ্রেডটা নিউ স্টেট থেকে রানেবল স্টেটে চলে যায়। ঠিক আছে, তারপরে আবার ধরলাম টি3 ডট স্টার্ট আমি কল করছি। সো যখন আমি টি3 ডট স্টার্ট কল করলাম তখন 3টা থ্রেডই আমাদের রানেবলে চলে আসলো। ভালো কথা, 3টা থ্রেডই রানেবলে চলে আসলো। এরপরে এখানে স্টার্ট মেথড কল হয়েছে। ঠিক আছে, সো স্টার্ট মেথড লিখে দিলাম। তারপরে এখানে কে আছে, এখানে সিপিইউ শিডিউলার বেচারা আছে। সো সিপিইউ শিডিউলের মধ্যে কিছু অ্যালগরিদম থাকে, এই অ্যালগরিদম ইউজ করে বেচারা হচ্ছে কি টি1, টি2 এবং টি3-র মধ্যে থেকে যে কোনো একটা থ্রেডকে রানিংয়ে পাঠায়। আর রানে বলে মানে রানিংয়ে এট এ টাইম একটা থ্রেড চলতে পারে, ওয়ান থ্রেড এট এ টাইম, ওয়ান থ্রেড এট এ টাইম, একটা থ্রেড চলতে পারে। এবং রানিং কখনো খালি থাকতে পারবে না, রানিং সবসময় মানে ফিল আপ থাকতে হবে একটা থ্রেড দিয়ে। ঠিক আছে, এই দুটো জিনিস গেল, খালি থাকা যাবে না, খালি থাকা যাবে না। ঠিক আছে, খালি থাকা যাবে না, এটা আমি দিয়ে দেবো না যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। সো এই সিপিইউ শিডিউলার ধরলাম যে ফিফো আকারে কাজ করে, অ্যালগরিদমটা আমরা না জানি, এখানে অনেকগুলো অ্যালগরিদম থাকে যেটার উপর বেস করে আর কি সিপিইউ শিডিউলার টি1, টি2 অথবা টি3 থেকে যে কোনো একটাকে এখানে পাঠায়। ধরলাম আমরা সিপিইউ শিডিউলার ফিফো আকারে কাজ করতেছে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসছে তারে প্রথমে পাঠাবে। সো এইখানে প্রথমে কে আসবে, যেহেতু টি1 প্রথমে স্টার্ট কল হয়েছিল, সো টি1টা চলে আসবে এখানে। সো টি1টা এখানে চলে আসলো, টি1টা এখানে আইসা বেচারা 1 সেকেন্ড কাজ করবে। 1 সেকেন্ড কাজ করার পরে এইটা কই চলে যাবে, এইখানে, যে এটা যে মানে নট ম্যান্ডেটরি যে 1 সেকেন্ডে কাজ করবে, কিছু সময় যাবত কাজ করবে। আমরা বোঝানোর সুবিধার্থে ধরলাম যে 1 সেকেন্ড যাবত কাজ করবে আর কি। আর এটা আসলে বেসিক্যালি আমরা ফিক্স করে দিতে পারি যে কত সময় কাজ করবে। তারপরে এই টি1 কাজ মানে কিছু সময় কাজ করার পরে, এখন তো সে কিছু সময় কাজ করেছে, এখন টি2কেও তো টাইম দিতে হবে, এই জন্য তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি ওয়েটিং স্টেটে অথবা নন রানেবল স্টেটে। সো এই নন রানেবল স্টেটে টি1 গিয়ে, এইটাও আমরা ফিক্স করে দিতে পারি, টি1 গিয়ে ধরলাম যে 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করবে। ঠিক আছে, সো টি1 এখানে চলে গেল, সো রানিং খালি। সো সিপিইউ শিডিউলার কী করবে, টি2কে ঠাস করে এখানে পাঠায় দিবে। সো টি2 এখানে চলে আসলো, আইসা টি2 আবার 1 সেকেন্ডের জন্য কাজ করলো, 1 সেকেন্ডের জন্য কাজ কইরা বেচারা এখানে চলে গেল। তো বেচারা যদি এখানে চলে যায়, চলে গিয়ে আবার 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করবে। সো বেচারা গিয়ে 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করতেছে। এখন দেখেন টি1 এখানে গেছিলো, গিয়ে 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করতেছিল, আর যখন এইখানে চলে গেছিলো তখন টি2 এখানে চলে আসছিল। তার মানে টি2 এর যখন 1 সেকেন্ড, মানে টি2 এর 1 সেকেন্ড শেষ হওয়ার আগে টি1 এর 500 মিলি সেকেন্ডের ওয়েটিং ফেজ শেষ না? অবশ্যই শেষ। সো এই ওয়েটিং ফেজ শেষ হইলে এইটা আবার চলে আসবে কই, এই রানেবল স্টেটে টি1টা চলে আসবে, মানে টি1 এর যেটারই ওয়েটিং ফেজ শেষ হবে সেটা এখানে চলে আসবে। সো দেখেন টি2 যখন এখানে চলে গেল তখন রানিং আবার খালি। এখন রানিংয়ে রানে বলে কে আছে, রানে বলে আছে টি1 এবং টি3। সো টি3 যে মানে টি3-র পরে, মানে টি1টা তো এখানে আসছে, মানে টি3 যেহেতু আমরা ফিফো মেনটেন করতেছি, তার মানে কি টি3-র পরে টি1 আছে। সো টি3টাকে এখানে পাঠিয়ে দেবে। সো টি3 এখানে গিয়ে 1 সেকেন্ডের জন্য কাজ করলো। সো টি3 1 সেকেন্ডের জন্য কাজ করে কই যাবে, এই ওয়েটিং স্টেটে গিয়ে কী হবে, আবার 500 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করবে। আর দেখেন বাই দ্যাট টাইম টি3 যখন 1 সেকেন্ড ফিল আপ করতেছে, বাই দ্যাট টাইম কিন্তু টি2-র ওয়েটিং ফেজ শেষ। সো টি2 আবার কই চলে আসবে, এইখানে চলে আসবে। এখন কিউতে প্রথম কি আছে, কিউতে প্রথম আছে টি1, যেহেতু ফিফো সো কিউতে এখন প্রথম কি আছে টি1। সো টি1 আবার এখানে আসবে, আবার 1 সেকেন্ড কাজ করবে, আবার এখানে যাবে ওয়েটিং ফেজ। আবার ওয়েটিং ফেজ শেষ হইলে টি1 যখন আবার 1 সেকেন্ড কাজ করতেছিল তখন কিন্তু আবার টি3 কাজ শেষ। সো টি3 আবার এখানে চলে আসবে। সো এইরকম একটা একটা করে আসবে, ওয়েটিং ফেজে যাবে, আবার রানে বলে আসবে, আইসা আবার রানিংয়ে আসবে। এরকম করে ধরেন যে টি1 টোটাল 5 সেকেন্ড কাজ করলে টি1-এর টোটাল মানে থ্রেডের টোটাল কাজ শেষ, মানে থ্রেডের লাইফ সাইকেল শেষ। তারপরে থ্রেড কই চলে আসবে, যার কাজ শেষ সে বেচারা চলে আসবে এই টার্মিনেটেডে। সো এরকম প্রথমে টি1-এর কাজ শেষ হবে, টি2-র কাজ শেষ হবে, তারপর টি3-র কাজ শেষ হবে, এরকম কিন্তু প্যারালালি কাজটা হইতেছে, কোনোটার জন্য কিন্তু কোনোটা আটকে রয়ে নাই। যেমন এই টি1 যখন স্টপ ছিল তখন কিন্তু টি2 কিন্তু আটকে থাকে নাই, টি2 কিন্তু ঠিকই রানিংয়ে তার কাজটা করছে।
তারপর যখন T2 স্টপ ছিল তখন T3 কিন্তু থেমে থাকে নাই, T3 কিন্তু তার ঠিকই কাজটা করছে। সো এরকম একটার জন্য আরেকটা কাজ থেমে থাকে না, মানে একটার জন্য আরেকটা থ্রেড থেমে থাকে না, প্রত্যেকেই প্রত্যেকের কাজ করে, আর কাজ শেষ হওয়ার পরে এরা চলে আসে কই টার্মিনেটেডে। ঠিক আছে, সো এই ছিল আর কি মানে লাইফ সাইকেল। আশা করি আপনারা থ্রেডের লাইফ সাইকেল সম্বন্ধে খুবই ভালোভাবে বুঝতে পারছেন। আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কি যে কীভাবে একটা থ্রেড আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আর থ্রেডের লাইফ সাইকেল বুঝে ফেলা মানে হচ্ছে কি থ্রেড সম্বন্ধে আমাদের 70 to 80% পড়াশোনা আমাদের শেষ। আমরা এখন হচ্ছে গিয়ে জাস্ট ইমপ্লিমেন্ট করবো আর কি কোডগুলো। সো ধন্যবাদ সবাইকে।